চারপাশে প্রচন্ড ভিড়, ট্রাফিক জ্যাম লেগে গেছে। পুলিশের সার্জেন্ট বাঁশি বাজাচ্ছে। রেল ঠেলাগাড়ির নিচ থেকে তাকে বের করা মোটেই সহজ হয়নি। গাড়ি বোঝাই লোহার রড, সব রড নামিয়ে লোকজন ধরাধরি করে ঠেলাগাড়ি উঁচু করলো। তারপরও সে বেরোতে পারলো না, কারণ তার বা পা ভেঙে গেছে। তাকে পুরো 1 মাস পায়ে প্লাস্টার বেঁধে শুয়ে থাকতে হলো। তার এমএ পরীক্ষা দেওয়া হলো না, সেই পরীক্ষা এখনো দেয়া হয়নি। আবার কখনো দেয়া হবে সেই সম্ভাবনাও ক্ষীণ। হাসান বিছানায় উঠে বসলো। তার ইচ্ছে করছে আগুন গরম 1 কাপ চা খেতে। সবার বাড়িতে যদি খানিকটা হোটেল ভাব থাকতো তাহলে ভালো হতো। খাটের পাশে টেলিফোন। টেলিফোন তুলে গম্ভীর গলায় বলা, হ্যালো, রুম সার্ভিস, 1 কাপ আগুন গরম চা। এ বাড়িতে সকালবেলা 1 কাপ চা পাবার কোনো সম্ভাবনা নেই। নাস্তা খাওয়া শেষ হবার পর সবার জন্য যখন গণচা হবে তখনই পাওয়া যাবে, তার আগে না। রান্নাঘরে 2 বার্নারের একটা গ্যাসের চুলা। সকালবেলা গ্যাসের চাপ কমে যায়। একটা চুলা অনেক কষ্টে ধিকি ধিকি করে জ্বলে। সেই চুলায় নাস্তা তৈরি হয়, রুটি ভাজি কিংবা রুটি হালুয়া। হাসানের বড় ভাই তারেক ভাত খেয়ে অফিসে যান, তার জন্য ভাত রান্না হয়। তারেকের 2 পুত্রের স্কুলের টিফিন বানানো হয়। চুলা কখনো খালি থাকে না। এমন পরিস্থিতিতে সকালে বেডটি চাওয়া শাস্তিযোগ্য অপরাধ হওয়ার কথা। কোনো একটা ব্যাপার মাথার ভিতর ঢুকে গেলে সেটা আর বেরোতে চায় না। গ্রামোফোনের কাটা রেকর্ডের মতো বাজতেই থাকে, 1 কাপ আগুন গরম চা। এই বাক্য হাসানের মাথায় ঘুরপাক খেতে থাকলো। হাসান বিছানা থেকে নামলো। বাসার সামনের রাস্তা পার হলেই ইস্কান্দার মিয়ার চায়ের দোকান। 1 কাপ চা চট করে খেয়ে আসা যায়। সকালবেলার বিরক্তিকর কর্মকাণ্ড, যেমন দাঁত ব্রাশ, দাড়ি কামানো, আপাতত স্থগিত থাকুক। হাসান লুঙ্গি বদলে প্যান্ট পরলো। লুঙ্গি পরে বাসা থেকে বের হওয়া যাবে না, রিনা ভাবি এক গাদা কথা শুনিয়ে দেবে। রিনা ভাবির প্রেস্টিজ জ্ঞান খুব বেশি। বারান্দায় বের হতেই হাসান রিনার মুখোমুখি হয়ে গেল। রিনার হাতে লাল রঙের প্লাস্টিকের বালতি, বালতি ভর্তি কাপড়। এই কাপড়ে সে নিজ হাতে সাবান মাখিয়ে কলতলায় রেখে আসবে। কাজের মানুষের হাতে সাবান ছেড়ে দিলে 2 দিনে একটা করে সাবান লাগবে। রিনা শান্ত গলায় বলল, হাসান, তুমি আজ অবশ্যই তোমার কোটিপতি বন্ধু রহমানদের বাড়িতে যাবে। তার দাদি খুব অসুস্থ, তিনি তোমাকে দেখতে চান। আচ্ছা, আচ্ছা না, অবশ্যই যাবে। রহমান কাল সন্ধ্যাবেলায় এসে বলে গেছে। তোমাকে বলতে ভুলে গেছি, রহমানের দাদির ব্যাপারটা কি? উনি প্রায় তোমাকে দেখতে চান কেন? জানি না ভাবি, তোমার বন্ধু আজ যে গাড়ি নিয়ে এসেছিল সেই গাড়ি গলি দিয়ে ঢোকে না, গলির মোড়ে রেখে আসতে হয়েছিল। হাসান হাসলো, কিছু বলল না। রিনা কলতলার দিকে রওনা হতে গিয়েও হলো না। হাসি মুখে বলল, আমি একটা নতুন শাড়ি পরেছি, তুমি তো কিছু বললে না। নতুন শাড়ি? হ্যাঁ, ছেলেদের নতুন শার্ট প্যান্ট আর মেয়েদের নতুন শাড়ি আলাদা ব্যাপার। মেয়েদের নতুন শাড়ি পরা মানে একটা বিশেষ ঘটনা। সেই ঘটনা যখন ঘটে তখন লক্ষ্য করতে হয়। তোমাকে নতুন শাড়িতে খুবই সুন্দর লাগছে ভাবি। রিনা এমনিতেই সুন্দর, আজ আরো বেশি সুন্দর লাগছে। ঘুম থেকে উঠেই সে গোসল করেছে, সুন্দর করে সেজেছে, ঠোঁটে লিপস্টিক দিয়েছে। কাজলদানিতে কাজল ছিল না, থাকলে কাজলও দিত। রিনা বলল, সুন্দর মানুষকে সুন্দর লাগবে না? তুমি রাজকন্যা সেজে ধোপানির মতো কাপড় ধুতে যাচ্ছ, এটা মানাচ্ছে না। মালা চন্দন নিয়ে কদম গাছের নিচে বসে থাকতে মানাতো, তাই না? রিনা হাসতে হাসতে কলতলার দিকে চলে গেল। যদিও সে হাসছে, কিন্তু তার মনটা খুব খারাপ। আজ একটা বিশেষ উপলক্ষে সে নতুন শাড়ি পরেছে। আজ তাদের বিয়ের 9 বছর পূর্ণ হলো। দিনটার কথা তারেকের মনে নেই। সে ভুরু কুঁচকে খবরের কাগজ পড়ছে। রিনা আজকের দিনের ব্যাপারটা কায়দা করে মনে করিয়ে দিতে চেষ্টা করেছে। বলেছে, তুমি তো রোজই শার্ট প্যান্ট পরে অফিসে যাও, এক কাজ করো, পায়জামা পাঞ্জাবি পরে যাও। তোমার জন্য আজ একটা পাঞ্জাবি কিনেছি। তারেক খবরের কাগজ থেকে চোখ না তুলেই বিরক্ত গলায় বলেছে, অফিস কি শ্বশুর বাড়ি নাকি যে পায়জামা পাঞ্জাবি পরে চোখে সুরমা দিয়ে যাব? মাঝে মাঝে কি অদ্ভুত কথা যে তুমি বলো। রিনার মুখে
কঠিন কিছু কথা এসে গিয়েছিল। সে নিজেকে সামলালো। কি দরকার কঠিন কথা বলার? আর সারাদিন সে মেজাজ খারাপ করবে না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। রাতে পোলাও রান্না করবে। হঠাৎ পোলাও কেন জিজ্ঞেস করলে বলবে বাচ্চারা অনেক দিন থেকেই পোলাওয়ের জন্য ঘ্যান ঘ্যান করছিল, ওদের ঘ্যান ঘ্যানানি থামানোর জন্যে পোলাও। মিথ্যা বলা হবে না, তারা দুটা বাচ্চাই পোলাওয়ের জন্য পাগল। রোজই খেতে বসে বলবে, মা পোলাও খাবো। চার স্টলে ঢুকতে গিয়ে হাসান ছোটখাটো একটা ধাক্কার মতো খেলো। তার বাবা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার জনাব আশরাফুজ্জামান সাহেব চার স্টলে বসে আছেন। তিনি বেশ আরাম করে পরোটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। তার সামনে দুটো বাটি, একটায় সবজি, অন্যটায় রসে ডোবানো একটা রসগোল্লা। আশরাফুজ্জামান চোখ মেলে ছেলেকে দেখলেন। অপ্রস্তুত ভঙ্গিতে চোখ নামিয়েও নিলেন। মনে হলো তার গলায় পরোটা বেজেও গেল। তিনি খুক খুক করে কাশতে লাগলেন। বয়সের সঙ্গে মানুষ যে কত দ্রুত বদলায়, বাবাকে দেখে হাসান ব্যাপারটা বুঝতে পারছে। একসময় এই মানুষটার সংসার অন্তপ্রাণ ছিল। ছেলে মেয়েদের পরীক্ষার আগে নফল রোজা করতেন। ফাইনাল পরীক্ষার আগে তারা যেন রাত 2টা পর্যন্ত পড়াশোনা করে, সেজন্য নিজে ঘুম ঘুম চোখে পাশে বসে থাকতেন। সেই মানুষের এখন আর কোনো কিছুতেই আগ্রহ নেই। বড় ছেলের বাসায় তার একটা ঘর আছে, তিনি সেখানে বাস করছেন, এই তো যথেষ্ট। ছেলেদের কার চাকরি আছে, কার নেই, তা নিয়ে মাথা ঘামিয়ে কি হবে? পৃথিবী ছেড়ে যাবার সময় হয়ে গেছে, এখন শুধু নিজেকে নিয়েই ভাবা যায়। খিদে লাগলে চুপি চুপি চায়ের স্টলে বসে পরোটা রসগোল্লা দিয়ে নাস্তা, মন্দ কি? আশরাফুজ্জামান বিব্রত ভঙ্গিতে বললেন, কিরে, চা খাবি? হাসান কিছু বলল না। তার উচিত চলে যাওয়া, যাতে তিনি আরাম করে খাওয়াটা শেষ করতে পারেন। কিছু না বলে চলে যেতে অস্বস্তি লাগছে। আশরাফুজ্জামান বললেন, মর্নিং ওয়াক শেষ করে এখন খিদে লাগলো। বাসার নাস্তা কখন হয় তা আর নেই ঠিক। গরম গরম পরোটা আছে, খানা, আমি দাম দিচ্ছি। হাসান বিস্মিত হয়ে তাকিয়ে আছে। এ কি অদ্ভুত কথা, আমি দাম দিচ্ছি? হাসান বাবার সামনে বসলো। একই বাড়িতে দুজন বাস করে, কিন্তু দুজন এখন কত দ্রুত দুদিকে চলে যাচ্ছে। এই দূরত্ব এখন বোধহয় আর দূর হবার নয়। আশরাফুজ্জামান আনন্দিত গলায় বললেন, পরোটা কি দিয়ে খাবি? মুরগির লটপটি দিয়ে খাবি? বেশ ভালো। মুরগির লটপটিটা কি? কলিজা, গিলা, পাখনা এইসব দিয়ে ঝোলের মতো বানায়, বেশ ভালো। তুমি কি প্রায় এখানে নাস্তা করো? মাঝে মাঝে খাই, বৃদ্ধ বয়সে রুচি নষ্ট হয়ে যায়, তখন রুচি বদলের জন্যে হোটেল মোটেলের খাবার খাওয়া। রসগোল্লা খাবি? তুমি কি নিয়মিত রসগোল্লাও খাচ্ছ? তোমার ভয়াবহ ডায়াবেটিস। শেষ সময় এখন আর ডায়াবেটিস নিয়ে ভেবে কি হবে? তোকে একটা রসগোল্লা দিতে বলবো? বলো। এখানে যে নাস্তা করি, বৌমা যেন না শোনে, রাগ করবে। মেয়েরা অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই রাগ করে, এদের সঙ্গে তর্ক করাও বৃথা। তুই আরেকটা পরোটা নিবি? না। নাস্তা শেষ করে হাসান বাসায় ফিরল না। বেকার মানুষ একবার ঘর ছেড়ে বেরোলে রাত গভীর না হওয়া পর্যন্ত ঘরে ফিরতে পারে না। সে রওনা হলো রহমানদের বাসার দিকে। রহমানরা থাকে উত্তরায়। সকালবেলা ওই দিকে আরাম করে যাওয়া যায়, বাস ফাঁকা থাকে। জানলার পাশে একটা সিট দখল করে হাওয়া খেতে খেতে যাওয়া। সমস্যা হচ্ছে, যেতে ইচ্ছা করছে না। না যাবার মতো কোনো অজুহাত যদি থাকতো। বাস ড্রাইভার্স অ্যাসোসিয়েশন স্ট্রাইক ডেকেছে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে বন্ধ। রহমানকে বলা যাবে, খুব ইচ্ছা ছিল, বাস নেই, করব কি? সমস্যা হচ্ছে, হাসান মিথ্যা কথা বলতে পারে না, একেবারেই পারে না। দু ধরনের মানুষ মিথ্যা বলতে পারে না, সরল মনের মানুষ এবং দুর্বল মনের মানুষ। হাসানের ধারণা সে দুর্বল মনের মানুষ। রহমানদের বাড়িতে তার যেতে ইচ্ছে করছে না, কিন্তু সে জানে শেষ পর্যন্ত সে উপস্থিত হবে। দুর্বল মনের মানুষরা তাই করে। রহমানের দাদি আম্বিয়া খাতুনের বয়স প্রায় 90।
গত 5 বছর প্যারালিসিস হয়ে বিছানায় পড়ে আছেন। চোখে দেখেন না, তবে কান এবং নাক অত্যন্ত তীক্ষ্ণ। আম্বিয়া খাতুন হাসানকে অত্যন্ত স্নেহ করেন। কেন করেন সেই কারণ খুব স্পষ্ট না। হাসান নিজেও কারণ খুঁজতে যায়নি। স্নেহ মমতার পেছনে কারণ খুঁজতে যাওয়ার মধ্যে ছোট লোকামি আছে। হাসান দুর্বল মনের মানুষ হলেও ছোট লোক না। রহমানের বাবা সেকান্দার আলী পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন। ঘুষ খাবার অপরাধে তার চাকরি চলে যায়। তিনি ব্যবসা শুরু করেন এবং দেখতে দেখতে ফুলে ফেপে একাকার হয়ে যান। উত্তরায় 10 কাঠা প্লটে তিনি যে বাড়ি করেছেন তা দেখলে পুলিশের সব সাব ইন্সপেক্টরই ভাববে ঘুষ খাবার অপরাধে কেন আমাদের চাকরি যাচ্ছে না। আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই।